এছাড়া কত মানুষের ভিড় হয়ে গিয়েছিল, কতজন তোমায় চিনেছে। এসব করে কি কোনোদিন লাভবান হচ্ছ বলো তো আমায়? সৈকত অশ্রুসিক্ত দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে বলল, আসলে আমি ভুল পথে ছিলাম, এসব আমার উচিত হয়নি, আর এভাবে আমাকে কেউ বুঝায়নি। সত্যি যদি তুমি অনুতপ্ত হও তবে আমি ধন্য। আদি পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা বের করে সৈকতের হাতে দিয়ে বলল, এটা আমার কথা বুঝতে পারার জন্য তোমার উপহার। না ভাইয়া। না নিলে আমি খুব রাগ করব। ঠিক আছে। যাও তুমি। এতক্ষণ দাঁড়িয়ে আদির কথা শুনছিল মেহেরিকা। এত সুন্দরভাবে গুছিয়ে সে কথা বলতে পারে জানা ছিল না তার। আদি তার কাছে এগিয়ে এসে হাত ধরে বলল, ও সরি, তোমাকে দাঁড় করিয়ে রেখেছিলাম এতক্ষণ। তোমার এত গুণ আছে জানতাম না। এখনো কতটুকু জানো আমায়? আমার আরো অনেক গুণ রয়েছে। আদির কথায় ফিক করে হেসে ওঠে মেহেরিকা। হাসার কি আছে মেহের, বিশ্বাস হয় না? হয়তো হয়। আস্তে আস্তে সব দেখবে। হুম। কিছুক্ষণ হাঁটার পর আদির দিকে তাকিয়ে মেহেরিকা দেখলো সে মুখ টিপে হেসে চলেছে। ভ্রু জোড়া কুঁচকে মেহেরিকা প্রশ্ন করলো, তুমি হাসছো কেন? একটা কথা মনে পড়েছে। কি কথা? কলেজে থাকতে আমার কবিতার ডায়েরি চুরি হয়েছিল। পরে কলেজের ম্যাগাজিনে দেখলাম একটা কবিতা প্রকাশিত হয়েছে যেটা আমার লেখা ছিল, কিন্তু আমি তো কোনো লেখা জমা দিইনি। তার মানে নিশ্চয়ই ওই চোর আমার লেখা কবিতা নিজের নামে চালিয়ে দিয়েছে। জানতে পেরেছিলে কে সে? প্রকাশিত কবিতার নিচেই তার নাম লেখা ছিল। নাম ছিল সৈকত, আমাদের ক্লাসেরই ছেলে। তাই ভাবছি সৈকত নামের সব ছেলেরাই চোর হয় বোধহয়। মোটেও না, আমাকে এই নামের একটা ছেলে পছন্দ করতো, সে অনেক ভালো ছিল। কি করে বুঝলে? প্রেম করেছো তার সাথে? না, দেখে মনে হতো সিনিয়র ভাইয়া ছিল আমার স্কুলের। শুধু দেখেই কাউকে বোঝা যায় না, তার সাথে মিশলে বোঝা যায়। হুম। আবারও দুজনে চুপ হয়ে যায়। নীরবতা ভেঙে হাঁটা বন্ধ করে মেহেরিকা বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? কবিতার ডায়েরি চুরি হয়েছে মানে? তুমি কবিতা লিখো আদিয়াত? ওই একটু আধটু লিখতাম আর কি। ডায়েরি চুরির পর আর লেখা হয় না। অনেকগুলো কবিতা হারিয়ে ফেলেছিলাম তো। আমাকে নিয়ে একটা লিখবে প্লিজ? মেহেরিকার কথায় তার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলে আদি। তোমায় নিয়ে? হুম। তোমাকে নিয়ে লেখার সাহস হবে না আমার। কেন? কারণ তুমি অনন্যা। আদির কথায় মৃদু হেসে মেহেরিকা বলল, এত কিছু শুনতে চাই না, একটা কবিতা চাই, লিখবে না? এভাবে বললে না লিখতে পারি? নিশ্চয়ই লিখবো। ঘড়িতে সময় রাত 11টা। সানিয়া ফোনে কথা বলছে। এতক্ষণ লেগেছে তোমার একটা মানুষকে ঠিক করে ওই বাড়িতে পাঠানোর জন্য? যাকগে, কাজটা যেন হয়ে যায়। রাখছি এখন। মেহেরিকার বাসায় তার খবর দেওয়ার জন্য সানিয়া নিজেই যেতে চেয়েছিল, কিন্তু সে গেলে বিপরীত কিছু হতে পারে, তাই অন্য কাউকে দিয়েই কাজটা করাতে চেয়েছে সে। কিন্তু এই অন্য কাউকে খুঁজতে এত দেরি হয়ে যাবে জানলে নিজেই চলে যেত। যাক, অবশেষে পেয়েছে সে কাউকে। আজ তাহলে বাসায় বিরাট ধামাকা হবে, এসব ভেবে নিজের মনে হেসে চলেছে সানিয়া। কিরে, মেহেরিকার কি শরীর খারাপ লাগছে? খেতেও এলো না? মায়ের প্রশ্নে আদি ফিসফিস করে জবাব দেয়, আসার সময় বমি করেছে সে। একটু আগেও বলছিল মাথাটা অনেক ব্যথা করছে। ও, তা তুই এমন ফিস ফিস করে কথা বলছিস কেন? ব্যথায় কোকড়াতে কোকড়াতে ঘুমিয়ে পড়েছে সে। তুমিও ফিসফিস করে কথা বলো। ছেলের কথায় মৃদু হেসে সালেহা চৌধুরী ফিসফিস করেই বললেন, এই হটপটে খাবার আছে, ঘুম ভাঙলে খেয়ে নিতে বলিস মেহেরিকাকে। বাহ মা, বাবার নিয়ম অমান্য করে তুমি আজ মেহেরের জন্য খাবার নিয়ে এসেছো। কই, আমার জন্য তো আনুনি কখনো। তোর জন্য তোর বোন আছে, তাই আমি কষ্ট করতাম না, বুঝেছিস? ঘুমা, আমি গেলাম। বাড়িতে কেউ আছেন? ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন কাশেম আহমেদ। এত রাতে কারো গলার আওয়াজ পেয়ে দরজার পাশে গিয়ে বললেন, কি আপনি? আমি মেহেরিকার খোঁজ দিতে এসেছি। মেহেরিকার খোঁজ? কথাটি শুনে দেরি না করে কাশেম আহমেদ দরজা খুলে বলেন, আমার মেয়ে? আমার মেয়ে কোথায়? লোকটি কাশেম আহমেদের দিকে একটি কাগজ এগিয়ে দিয়ে বললেন, এখানে ঠিকানা লেখা আছে। আপনার মেয়ে ওই বাড়ির পুত্রবধূ। কাশেম আহমেদ কাগজটি হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে বললেন, কিন্তু আপনি কে? এত কিছু আপনার জানার দরকার নেই। আমি আসি আজ। আর না দাঁড়িয়ে লোকটি হন হন করে হেঁটে চলে যায়। দরজা বন্ধ করতে কাশেম আহমেদ দেখতে পান তার ছোট মেয়ে মুনিয়া চোখ কসলাতে কসলাতে তার দিকে এগিয়ে আসছে। ঘুমাসনি? কেউ এসেছিল? হুম, কে? একটা লোক মেহেরিকার খবর নিয়ে এসেছে।
বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে মুনিয়া প্রশ্ন করে, কোথায় আপু? আর উনি কে? উনি কি বলেননি, তবে এই কাগজটা দিয়েছেন, এতে ঠিকানা লেখা আছে। আরও বলেছেন মেহেরিকা এই বাড়ির বউ। দ্রুত বেগে তার দিকে এগিয়ে মুনিয়া তার হাত থেকে কাগজটি নিয়ে দেখতে থাকে। কি লেখা আছে মুনিয়া? ফাতেহা গুনার চৌধুরী বাড়ি? কি বলিস? এই বাড়ির বউ কি করে মেহেরিকা হবে? লোকটা কি মিথ্যে বলল? সেটা গেলেই বোঝা যাবে। আমি এখনই না, আজ না, কাল সকালে যেও। আমার মেয়ে। দেখো বাবা, আমরা জানি না, কিন্তু আপু ওখানে আসলেই আছে কিনা। এত রাতে তাদের বিরক্ত করাটা ঠিক হবে না। হুম, যাও, ঘুমিয়ে পড়ো এখন। ঘুম আর হবে না রে, তুই যা। হুম। মুনিয়া এক পা এগোতে কাশেম আহমেদের ডাকে আবার দাঁড়িয়ে পড়ে। কি বাবা? এই খবরটা যেন তোর মা আর রাজীবের জানতে না পারে। ঠিক আছে। মেহেরিকা খালি পেটে ঘুমোচ্ছে। মাঝরাতে ঘুম ভেঙে তার যদি খিদে পায়, এই ভাবনার জন্য আদি ঘুমোতে পারছে না। এদিকে সারাদিন বাইরে থাকায় প্রচুর ঘুম পাচ্ছে তার। ঘুম চলে যাওয়ার জন্য নিজে বানিয়ে কয়েক কাপ চা খেয়েছে সে। সারা ঘর পায়চারি করেছে, মোবাইল গুতোগুতি করেছে, তবুও তার ঘুম যাওয়ার নাম নেই। কি করা যায় যাতে অনেকক্ষণ জেগে থাকা যাবে? ভাবতে ভাবতে আদির মনে পড়ে মেহেরিকার আবদারের কথা। সে বলেছিল তাকে নিয়ে যেন একটি কবিতা আদি লিখে। আর দেরি না করে ঝটপট কাগজ কলম নিয়ে আদি বসে পড়ে সোফার ওপর। কিন্তু নিমিষেই তার মন খারাপ হয়ে যায়। শেষ কবিতা কখন লিখেছে তা মনে করতে পারছে না সে। এখন মেহেরকে নিয়ে লেখা কবিতা কেমন হবে? তার ভালো লাগবে তো? যদি না লাগে? কিন্তু সে তো চায় আদি তার জন্য কবিতা লিখুক, তাই একটা লিখাই যায়। আজানের ধ্বনিতে ঘুম ভাঙে মেহেরিকার। চোখ দুটো খুললেও শোয়া থেকে একদমই উঠতে ইচ্ছে করছে না তার। কিন্তু নামাজ কাজা করা ঠিক হবে না ভেবে ধীরে ধীরে বসে সে। মাথাটা ঝিমঝিম করছে, সাথে পেটের মাঝেও কেমন যেন করছে। রাতে খাবার খায়নি বলেই কি এমন লাগছে তার? হতেই পারে। আপন মনে এসব ভেবে বসা থেকে উঠে পড়ে মেহেরিকা। লাইট জ্বালিয়ে দিতেই চোখ যায় তার সোফায় ঘুমন্ত অবস্থায় আদির দিকে। বুকের ওপর একটা ডায়েরি জড়িয়ে বেঘুরে ঘুমোচ্ছে আদি। তার দিকে এগিয়ে গিয়ে খুব সাবধানে আদির ঘুম না ভাঙে মতো মেহেরিকা ডায়েরিটা হাতে নেয়। একেবারে নতুন ডায়েরি। কৌতূহল বশত ডায়েরির প্রথম পাতা উল্টাতেই কবিতা আকারে লেখা দেখতে পায় মেহেরিকা। আর দেরি না করে পড়া শুরু করে দেয় সে। মেহের, মেহের, তোমার ছবি সামনে নিয়ে ভাবলাম কাব্য রুচি তোমায় নিয়ে। খাতার পাতা খোলা, কলম হাতে, কলম আমার আটকে আছে খাতাতে। দু চোখ আমার তোমার চোখের পাতাতে। দেখি আর ভাবি এ তো চোখ নয়, যেন কাজল দানি, যেন সরোবরে না ফোটা পদ্মকলি। ইচ্ছে হলো এ বেলা কাটিয়ে দিতে শুধু নয়ন দেখে। তোমার কাজল চোখের কাজল মেখে খুব কষ্টে চোখ নামাতেই চোখ আটকে গেল ঠোঁটের কোণে। প্রজাপতি উঠছে যেন গুনগুনিয়ে মনে মনে। আমি অবাক চোখে তাকিয়ে আছি গোলাপ ঠোঁটে, এমন অথর ধরার বুকে সবার জোটে। তোমার দীঘল কালো নজর কাড়া চুল, মেঘ ভেবে হয় হর হামেশা ভুল। তুমি যখন চুল দুলিয়ে চলো, মনটা আমার চুলের দোলায় হয় যে এলোমেলো। তাই তো মেহের, তুমি আমার মনে ভালোবাসার বীজ করেছো বপন। ভালোবাসি, ভালোবাসি তোমায়, তোমার চোখেই দেখি আমার স্বপন। ভালোবাসি মানে? আদি লিখেছে এটা? যেহেতু তার ডায়েরি সে লিখবে। কিন্তু ভালোবাসি মানেটা কি? আদি তাকে ভালোবেসে ফেলেছে কি? না না, এটা হতে পারে না। এটা শুধুই কবিতা, এর চেয়ে বেশি কিছু নয়। আর কিছু না ভেবে যেমনভাবে ডায়েরিটা ছিল তেমন ভাবেই রেখে মেহেরিকা এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। অজু সেরে এসে মেহেরিকা বড় গলায় বলে ওঠে। শোয়া থেকে উঠে নামাজ পড়ে নিন। মেহেরিকার একটা ডাকেই আদি এক লাফে উঠে বসে যায়। এই রে, না ঘুমাতে যেও কখন যে চোখটা লেগে গিয়েছে টেরই পায়নি সে। আদি ডায়েরিটা একপাশে রেখে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। নামাজ সেরে আদি দেখতে পায় মেহেরিকা সারা রুমে পায়চারি করছে। তার দিকে এগিয়ে গিয়ে আদি প্রশ্ন করলো, কি হয়েছে মেহের? শান্ত গলায় মেহেরিকা জবাব দিল, আমার না কেমন যেন লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, আর পেটের ভেতরে কেমন যেন করছে আমার। খিদে পেয়েছে আর কি ভুখা মেয়ে? সব তো বমি করে দিয়েছিলে, রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে। এখন দেখো দুর্বল হয়ে গিয়েছো। এটা খিদের ব্যথা নয়, খিদে পায়নি আমার। কিসের ব্যথা শুনি? জানি না। মা তোমার জন্য খাবার দিয়ে গিয়েছিলেন, এসো খাবে।
এ না, আমার খিদে নেই, খাবো না আমি। মায়ের খাবা? আসো বলছি। সকাল 8টা। আদির উদ্দেশ্যে আরিফ বলল। তুই আয়, আমি গাড়িতে আছি। হুম। আরিফ বেরিয়ে যেতে আদি মেহেরিকার পাশে গিয়ে বলল, শরীর ভালো না তোমার, রুমে গিয়ে শুয়ে থাকো। হুম কোনো সমস্যা হলে ভাবিবা দিবা থেকে ফোন দিও আমায়। হুম। কি ব্যাপার, সুযোগ পেলে ফিসফিস শুরু হয়ে যায় তাই না দুটিতে? মিলির কথায় আদি হেসে বলল। কি যে বলো না ভাবি। আদির দিকে এগিয়ে এসে মিলি তার দিকে দুটো লাঞ্চ বক্স এগিয়ে দিয়ে বলল, আজ তোমার ভাইয়াকে বলেছিলাম তোমাদের জন্য দুপুরের খাবার আমি বানিয়ে দেব, বাইরে থেকে খেতে হবে না। ড্রয়িং রুমে দাঁড়াতে বলেছি তাকে, কিন্তু সে দেখো। গাড়িতে আছে ভাইয়া, আমি দিয়ে দিব। আচ্ছা আমি যাই। মিলি নিজের রুমের দিকে এগোতে যেতে মেহেরিকা আদির উদ্দেশ্যে বলল, আরিফ ভাইয়া ভাবিকে সময় দেন না আগের মতো। ভাবি এটা নিয়ে মন ছোট করেন। আগে না হয় কাজের চাপ ছিল, এখন তুমি আছো, কাজের চাপ কমবে। তাই তুমি ভাইয়াকে বোঝাও একটু। এরকম চলতে থাকলে তাদের সম্পর্কে ফাটল ধরবে। বলবো নিশ্চয়ই। আসি তাহলে। আসো। ঘড়িতে সময় সকাল 10টা। সানিয়া ড্রয়িং রুমে পায়চারি করছে। মেহেরিকার বাসা থেকে এখনো আসেনি কেন কেউ? তাদের কি তাদের মেয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই নাকি? কাল রাতে যেখানে ধামাকা হওয়ার কথা ছিল সেখানে আজ সকাল 10টা বেজে গেল। এসব ভাবতে ভাবতে কলিং বেলের শব্দ পায় সানিয়া। দ্রুত বেগে এগিয়ে যায় সে সদর দরজার দিকে। দরজা খুলে সানিয়া দেখতে পায় একজন ভদ্রলোক ও একটি মেয়েকে। মেয়েটিকে দেখতে অনেকটা মেহেরিকার মতোই লাগছে। তাহলে এরাই কি মেহেরিকার বাড়ির লোক? আসলে আমরা মেহেরিকা খুঁজে এসেছিলাম, সে কি আছে? ভদ্রলোকের গলায় স্বরে চিন্তার জগৎ থেকে বের হয় সানিয়া। একগাল হাসি দিয়ে বলল সে। একেবারে ঠিক জায়গায় এসেছেন, এখানেই মেহেরিকা আছে। সানিয়ার কথা শুনে কাশেম আহমেদের চোখ খুশিতে ছলছল করে উঠল। তার পাশে দাঁড়ানো মুনিয়া বলে উঠল সানিয়ার উদ্দেশ্যে, আমার আপুকে দেখে দিন না প্লিজ। আগে তোমরা ভেতরে আসো, এসে বসো। ভেতরে ঢুকতেই মিলিকে দেখতে পেয়ে সানিয়া বলল, মেহেরিকার বাড়ির লোকেরা, আন্টিদের ডেকে আনো। সানিয়ার মুখে মেহেরিকার বাড়ির লোক এসেছে শুনে হতবাক হয়ে যায় মিলি। অবাক চোখে তাকিয়ে তাদের দিকে প্রশ্ন ছুড়ে, আপনারা কিভাবে জেনেছেন মেহেরিকা এখানে আছে? কাশেম আহমেদ কিছু বলার আগেই সানিয়া বলে ওঠে, আহ মিলি ভাবি, আন্টিদের ডেকে দাও আগে। আর কথা না বাড়িয়ে মিলি এগিয়ে যায় আমজাদ চৌধুরীর রুমের দিকে। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। সানিয়ার কথায় কাশেম আহমেদ আর মুনিয়া সোফার উপরে বসে পড়ে। সানিয়াও বসতে বসতে বলে, মেহেরিকা যে এখানে আছে আপনারা জানেন না? না। অবশ্য সে বলেছিল জানেন না আপনারা। হুম। সানিয়া মনে মনে অনেক খুশি। নিশ্চয়ই তারা তাদের মেয়েকে নিয়ে যাবে আজ। ভালোই হয়েছে আজ এসেছে তারা। এই সময় আদিও নেই বাসায়। কে বাঁচাবে আজ তার মেহেরকে? কারে উঠতে উঠতে আদি ড্রাইভারের উদ্দেশ্যে বলল, ড্রাইভার তাড়াতাড়ি চালাবে কেমন? আদির মনটা ছটফট করছে তার মেহেরের জন্য। যদিও বাসার কাউকে ফোন করে সে মেহেরিকার সাথে কথা বলতে পারত, তবে কেন যেন তাকে চোখের সামনে দেখতে না পেলে শান্তি লাগছে না তার। উফ, কখন যে পৌঁছাবে বাসায়, কখন দেখবে তার মেহেরকে? আপন মনে এসব ভেবে ছটফট করতে থাকে আদি। তার মানে আপনি জানেন না আঙ্কেল, মনিয়া কোথায় গিয়েছে? রাজীবের কথা শুনে ভ্রুজোড়া কুচকে বিরক্তি গলায় রেশমা আহমেদ বলেন, আমি জানি না বাপ বেটি কোথায় গেছে, আমাকে কিছু বলে যায় নাকি তারা? জিজ্ঞেস করেননি? করছিলাম, বলে নাই। ওহ, তুমি এত কিছু জানতে চাইছো কেন? তোমার কি আবার মুনিয়ার উপর চোখ পড়ছে নাকি? রেশমা আহমেদের কথার পিঠে কোনো কথা না বলে রাজীব বেরিয়ে যায় কাশেম আহমেদের বাসা থেকে। আজ কাশেম আহমেদকে জানাতে এসেছিল তিনি না চাইলেও সে পুলিশের সাহায্য নেবে তার মেহেরকে খুঁজে বের করার জন্য। কিন্তু এখানে এসে জানতে পারে তিনি বাসায় নেই, তাও মুনিয়াকে সাথে নিয়ে কোথাও গিয়েছেন। তবে কি মেহেরের কোনো খোঁজ পেয়েছেন তারা? কেন যেন মনে হচ্ছে রাজীবের তার মেহের খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে আসবে। আমজাদ চৌধুরী ও সালেহা চৌধুরী ড্রয়িং রুমে প্রবেশ করতে দাঁড়িয়ে পড়ে কাশেম আহমেদ ও মুনিয়া। সালেহা চৌধুরী মৃদু হেসে বললেন, বসেন ভাই সাহেব বসেন। তিনি বসতে বসতেই বললেন, আপনারাও বসেন। সালেহা চৌধুরী মুনিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি বুঝি মেহেরিকার বোন? জি। দেখেই বোঝা যাচ্ছে। মা আসেনি তোমাদের? না। ওহ, নাম কি তোমার? মুনিয়া। মিলির দিকে তাকিয়ে সালেহা চৌধুরী বললেন, বৌমা
সানিয়া আর মুনিয়াকে নিয়ে মেহেরিকার রুমে যাও তুমি। আচ্ছা। সানিয়া আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে বলেন। আঙ্কেল, আমি থাকি প্লিজ। মাথা নেড়ে সম্মতি দিলেন আমজাদ চৌধুরী। মুনিয়ার উদ্দেশ্যে মিলি বলল, তুমি এসো, তোমার বোনের কাছে নিয়ে যাই তোমায়। মাথাটা ভার হয়ে আছে মেহেরিকার, শরীরটা কেমন যেন করছে। এই সময় আদিকে খুব মনে পড়ছে তার। নিজের মনে কথাটি বলে নিজের ওপরেই রাগ উঠে মেহেরিকার। কেন? আদিয়াতকে কেন মনে পড়বে তার? আদিয়াত থাকলেই কি সে সুস্থ হয়ে যেত? মোটেও না। আদিয়াত থাকাকালীনও তার এমন খারাপ লেগেছিল, তাই তাকে মিস করার মতো কারণ আছে বলে মনে হয় না। আপু, কে? মুনিয়া? কিন্তু সে এখানে কিভাবে এসেছে? এসব ভেবে পেছনে ঘুরে দরজার দিকে তাকাতেই চমকে যায় মেহেরিকা। মিলির পাশে দাঁড়িয়ে রয়েছে তার ছোট বোন মুনিয়া। আর এক মুহূর্ত দেরি না করে মেহেরিকা ছুটে গিয়ে মুনিয়াকে তার বাহুডোরে আবদ্ধ করে নেয়। দুই বোন কাঁদতে থাকে অঝোর ধারায়। স্যার আপু, আমাকে তুই ভালো না, কি করে পারলি এতদিন আমার সাথে কথা না বলে থাকতে? কোনো কথার জবাব না দিয়ে মেহেরিকা অনবরত কাঁদতে থাকে। মুনিয়া অভিমান করে নিজেকে মেহেরিকার কাছ থেকে ছাড়িয়ে বলে, এখন সব দরদ উতলে পড়ছে তোর। মা বাবা মিন্টু আসেনি? বাবা এসেছে, ড্রয়িং রুমে আছে। কি ব্যাপার, বোনকে এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে যেতে বলো। মিলির কথায় চোখের পানি মুছে মেহেরিকা বলল, ও আয় মনু, ভেতরে আয়। ভাবি তুমিও আসো। তোমরা যাও, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। এই প্রথম তোমার পরিবার এসেছে আমাদের বাড়িতে। আমি তোমায় সাহায্য করি, চলো। কোনো দরকার নেই, এমনিতেই শরীর খারাপ তোমার। এখন বোন এসেছে, গল্প করো। আচ্ছা। মেহেরিকার সাথে রুমের ভেতর প্রবেশ করে মুনিয়া। চারদিকে চোখ বুলিয়ে বলল, আপুই, তুই তো রাজরানী হয়ে গেলি। মুনিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, রাজরানী? এত বড় বাড়ি, বাইরে দেখলাম সারি করে দাঁড়ানো গাড়ি, কিভাবে এই বাড়ির বউ হলি তুই? অবাক চোখে তার দিকে তাকিয়ে মেহেরিকা প্রশ্ন করে, তুই কি করে জেনেছিস? কাল রাতে একটা লোক এসে তোর ঠিকানা দিয়ে যায়, তিনি বলেছেন। কে? আরে চিনি না আমরা। মেহেরিকা ভাবতে থাকে কে হতে পারে লোকটি। সে তো শুধু সালেহা চৌধুরীকে বলেছিল তার বাসার ঠিকানা। তাহলে তিনি কি? না, কি সব ভাবছে সে। উনি এমন করতেই পারেন না। কে করেছে তাহলে? এখন কি হবে? এত মিথ্যের মাঝে সত্যিটা যদি বেরিয়ে আসে, তাহলে আদি সমস্যায় পড়ে যাবে। তারই কিছু একটা করতে হবে। আর কিছু না ভেবে মেহেরিকা এক পা বাড়াতেই মুনিয়ার ডাকে থেমে যায়। মনু বল। রাজীব ভাইয়া ফিরে এসেছে। এবার শুধু ফিরেই আসেনি, তোর খোঁজে মরিয়া হয়ে উঠেছে। মুনিয়ার মুখে রাজীবের কথা শুনে বুকটা ধুক করে ওঠে মেহেরিকার। রাজীব তার খোঁজ করছে, কিন্তু কেন? তবে কি সে তার ভুল বুঝতে পেরেছে? এই আপু। মুনিয়ার ডাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে মেহেরিকা বলল, তুই এই বাড়ির বউ কিভাবে হলি বল না। বলবো, আগে আমাকে রাজীবকে নিয়ে বল। কি বলবো? কবে ফিরেছে আর কিভাবে বুঝেছে সে আমাকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে? আচ্ছা শোন, বলছি। এতদিন মেয়ের খোঁজ করেননি? আমজাদ চৌধুরীর প্রশ্নে কাশেম আহমেদ জবাব দেন, করেছিলাম। আপনার মেয়ে আমার ছেলের সাথে পালিয়ে বিয়ে করেই বাড়িতে উঠেছে, এটা কতটা লজ্জাজনক বলতে পারেন? আসলে আমার এ বিষয়ে জানা নেই। মেয়ের বাবা আপনি, মেয়েকে চোখে চোখে দেখে রাখতে পারেননি। যদি রাখতেন তবে আজকে এভাবে সম্মান খোয়াতে হতো না আমাদের। আমি দুই পরিবারের কথাই বলছি। আমজাদ চৌধুরীর কথা শুনে তার ছেলের হাসি দিয়ে সানিয়া বলে, তোমাদের সাথে এদের তুলনা হয় নাকি আঙ্কেল? সম্মান বলতে কিছু আছে নাকি এদের? এই পর্যায়ে মুখ খুললেন সালেহা চৌধুরী। সানিয়া তুমি ভেতরে যাও। কিন্তু আঙ্কেল, আমাকে। আমরা বড়রা কথা বলছি, তুমি এক্ষুনি ভেতরে যাও। সানিয়া সোফা ছেড়ে দাঁড়িয়ে এক পা এগোতে দেখতে পায় মুনিয়াকে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুমি এখানে কেন? মেহেরিকার সাথে থাকতে বললো না তোমায়? কাঁপা কাঁপা কণ্ঠে মুনিয়া সবার উদ্দেশ্যে বলল, আপু বেহুশ হয়ে গিয়েছে, মাটিতে পড়ে আছে সে। ঠিক সেই সময় বাসায় প্রবেশ করে আদি। মুনিয়ার মুখে এই কথাটি শুনে কারো দিকে না তাকিয়ে আর না দাঁড়িয়ে ছুটতে থাকে মেহেরিকার রুমের দিকে।
হঠাৎ আদিকে দেখে অবাক হলেও তার পিছু পিছু ছুটতে থাকে উপস্থিত সকলে। রুমে প্রবেশ করেই আদি দেখতে পায় মেহেরিকা মেঝেতে পড়ে রয়েছে। সে মেহেরিকার দিকে এগিয়ে গিয়ে তাকে কোলে তুলে শুয়ে দেয় বিছানায়। ততক্ষণে ড্রয়িং রুমের সকলে চলে আসে মেহেরিকার রুমে। কাউকে তোয়াক্কা না করে মেহেরিকার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আদি বলল, এই মেহের, চোখ খুলো না প্লিজ। মেহেরিকার থেকে কোনো সাড়া না পেয়ে আদির চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। বিছানার পাশে চোখ পড়তেই আদি দেখতে পায় অনেকজনকে। মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে অসহায় কণ্ঠে আদি বলল, ও মা, চোখ কেন খুলছে না মেহের? বিছানার পাশে থাকা ছোট টেবিলটার উপর থেকে পানির জগটা হাতে নিয়ে সালেহা চৌধুরী বললেন। এখুনি খুলবে? পানির জগ থেকে পানি নিয়ে মেহেরিকার চোখে মুখে ছিটিয়ে দেন সালেহা চৌধুরী। ধীরে ধীরে মিটিমিটি করে চোখ জোড়া খুলল মেহেরিকা। চোখ খুলেই দেখতে পায় সে আদির অশ্রুসিক্ত নয়ন। মারে? কাশেম আহমেদের ডাকে উঠে বসে মেহেরিকা, বলল, বাবা। কাশেম আহমেদ তার দিকে এগিয়ে যেতেই আদি বিছানা ছেড়ে দাঁড়িয়ে বলল, বসুন আপনি। কাশেম আহমেদ বিছানার উপর বসে মেহেরিকার হাত ধরে বলল, এত অভিমানী কেন তুই? আমরা তো চিন্তায় কতটা কষ্ট ছিলাম ধারণা আছে তোর? কি করে পারলি এতদিন যোগাযোগ না করে থাকতে? মেহেরিকা কোনো জবাব দেওয়ার আগেই সালেহা চৌধুরী বললেন, ভাই সাহেব, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ছেলে মেয়ে দুটো ভালো আছে, এইটাই বেশি। সব ভুলে যান, ক্ষমা করে দিন আপনার মেয়েকে। সালেহার জন্য এই মেয়েকে বিদায় করতে পারছে না ভেবে রাগে ফুঁসতে থাকেন আমজাদ চৌধুরী। গম্ভীর গলায় সালেহা চৌধুরীর উদ্দেশ্যে তিনি বললেন, সালেহা, একটু আমার রুমে চলো, কথা আছে। মৃদু হেসে সালেহা চৌধুরী কাশেম আহমেদের উদ্দেশ্যে বললেন, আপনি বসুন, আমরা আসছি। কাশেম আহমেদ খেয়াল করেন আদি মেহেরিকার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। বোধহয় কিছু বলতে চাইছে তাকে। এই ছেলেটা কখন কিভাবে তার মেয়েকে বিয়ে করেছে তা জানা নেই, তবে ছেলেটির চোখে মেহেরিকার জন্য অফুরন্ত ভালোবাসা তিনি দেখেছেন। হালকা কেশে কাশেম আহমেদ বললেন, আমি ড্রয়িং রুমে যাই। বসো না বাবা। জামাই এসেছে, ফ্রেশ হয়ে নিক, আমি আসি। হুম। কাশেম আহমেদ এগোতে থাকে ড্রয়িং রুমের দিকে। তার পিছু পিছু এগিয়ে যায় মুনিয়া আর সানিয়া। মেহেরিকার পাশে এসে আচমকা তাকে জড়িয়ে ধরে আদি। আদির এমন কাণ্ডে চমকে যায় সে। আরো শক্ত করে জড়িয়ে ধরে আদি বলল, তোমায় বলেছি না কোনো কিছুর দরকার হলে আমায় বলার জন্য। শরীর খারাপ করেছে, বলনি কেন? এভাবে জড়িয়ে রাখলে দমটাও আটকে যাবে আমার। মেহেরিকার কথায় আদি তাকে ছেড়ে বলল, তোমার বাসার লোক কিভাবে জেনেছে তুমি এখানে? কাল রাতে একজন তাদের জানিয়েছে। তারাও জানে না তিনি কে, কিন্তু তুমি এই অবেলায় চলে এলে যে। মনটা কেমন যেন করছিল। ভালো হয়েছে এসেছো, এবার সামলাও সব। হুম। তবে আমার মনে হয় সবাইকে সত্যিটা জানালেই ভালো হবে। জানাও, তারপর বাবা ওই সানিয়ার সাথে আমার বিয়ে দিক। কুমার থাকবো দরকার হলে আজীবন, তবু ওই সাপ মানে সানিয়াকে আমি বিয়ে করব না। আদির কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে মেহেরিকা। ড্রয়িং রুমে যেতেই কাশেম আহমেদ দেখতে পান সোফার সামনে টেবিলের ওপরে হরেক রকমের নাস্তা সাজানো। তাদের দেখে মিলিয়ে হাসি মুখে বলল, কোথায় গিয়েছিলেন আপনারা? ডাকতেই যাচ্ছিলাম আমি আপনাদের। আসুন না, বসুন। কাশেম আহমেদ কিছু বলার আগেই সানিয়া বলে ওঠে, সোফাগুলোর দাম কত জানেন? 1.5 লাখ তো হবেই। শান্ত গলায় কাশেম আহমেদ বললেন, আমাকে কেন বলছো এসব? বলছি এজন্যই যে এত কিছু দেখার পর লোভে পড়ে মেয়েকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছেন না। আসলে আমার মনে হচ্ছে এসব শুরু থেকে প্ল্যান করে রেখেছিলেন আপনারা। এত বড় বাড়িতে ধুমধাম করে বিয়ে, তো একটা খরচের ব্যাপার স্যাপারও আছে। তাই প্ল্যান করে কোনো খরচ ছাড়াই মেয়েকে পালাতে সাহায্য করেছেন, আর এখানে এসে নাটক করছেন। সানিয়ার কথা শুনে ধমকের সুরে মিলি বলল, এসব কি বলছো তুমি? যাও, ভেতরে যাও। যাব না, বলতে দাও আমায়। এদের এই নোংরা প্ল্যানের শিকার হয়েছি আমি, তাই আমি বলবো। আজ এই বাড়ির বউ হয়ে থাকার কথা ছিল আমার, অথচ দেখো ওই 2 টাকার মেয়েটা আমার চোখের সামনে ঢ্যাং ঢ্যাং করে বেড়াচ্ছে, আর এখন তার পরিবার এসে নাটক করতেছে যেন যেমন পরিবার তেমন মেয়ে। পুরাই ফালতু। লজ্জা শরম থাকলে নিয়ে যান সাথে আপনার এই মেয়েকে। সানিয়া। আদির ডাকে পেছনে ফিরে থমকে যায় সানিয়া। রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আদি বলল,
আর একটা কথা বললে তোমাকে এই বাড়ি থেকে বের করতে বাধ্য হব আমি। এক্ষুনি নিজের রুমে যাও। আদির কথার পিঠে কোনো কথা না বলে সানিয়া এগোতে থাকে নিজের রুমের দিকে। মিলির দিকে তাকিয়ে নরম গলায় আদি বলল, ভাবি, মেহের সেন্স হারিয়েছিল। কি বলো? আমি রান্নাঘরে ছিলাম, তাই জানি না। ও ও একা রুমে, তুমি একটু যাবা প্লিজ? যাই, ওকে দেখে আসি। মিলিকে পাঠিয়ে দিয়ে কাশেম আহমেদের পাশে গিয়ে আদি বলল, আপনার মনে অনেক প্রশ্ন আমি জানি, কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাও জানি। সবগুলোর উত্তরই আমি দিব এখন। যেদিন রাতে মেহেরিকা বিয়ের আসর ছেড়ে পালিয়েছিল সেদিন তার সাথে প্রথম দেখা হয় আমার। আমিও বাসা ছেড়ে পালিয়েছিলাম সেদিন, তবে বিয়ের আসর ছেড়ে নয়, বিয়ে করার ভয়। একটু আগে যে মেয়ে আপনাকে কড়া কথা শোনাচ্ছিল তার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছিল, আর তাকে বিয়ে না করার জন্যই মেহেরকে বিয়ে করি। তবে বাসা সবাই জানে আগে থেকেই সম্পর্ক ছিল আমাদের। ওর অন্য কোথাও বিয়ে হচ্ছিল বলেই আমি বিয়েটা করে ফেলেছি। কিছুক্ষণ নীরব থেকে আদি আবারও বলতে শুরু করলো, যেভাবেই যাই হোক, ধীরে ধীরে আমি মেহেরকে ভালোবেসে ফেলেছি। এখন আপনি যা ভালো মনে করেন আপনার মেয়ের জন্য তা করতে পারেন। তবে হ্যাঁ, মেহেরকে ছাড়া চলাটা কষ্ট হবে, আমার খুব কষ্ট হবে। আদির কথা শুনে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন কাশেম আহমেদ। কাশেম আহমেদকে নীরবভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদির মনে ভয় জমতে শুরু করে। আর ভাবতে থাকে সানিয়ার কথায় অভিমান করে তিনি কি মেহেরিকাকে নিয়ে চলে যাবেন। বাবার সাথে মেয়েটিকে পাঠিয়ে দিলেই ভালো হবে। আমজাদ চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কেন? দেখে বুঝছো না কেমন পরিবারের লোকেরা? কেমন? মধ্যবিত্ত। তাদের সমস্যাটা কি? সালেহা, আমাদের সাথে কোন দিকে মিলে তাদের? তারাও মানুষ, আমরাও মানুষ। বোঝার চেষ্টা করো সালেহা, সানিয়াই আদির জন্য ঠিক আছে। সেটা আদিকেই বুঝতে দাও না তুমি। আমরা বুঝালে? দেখো, আমাকে একদম হাবিজাবি বোঝাতে আসবে না। মেহেরিকা হলো আদির বউ, এখন প্রেমিকা নয়। তাই আর ঝামেলা না করে তুমিও মেনে নাও, আর মেহেরিকার বাবাকেও মানতে বলো। স্ত্রী যুক্তির সাথে না পেরে আমজাদ চৌধুরী হতাশ কণ্ঠে বলেন, কেন যে কথাগুলো বলতে গিয়েছিলাম, এত আদিক্ষেতা দেখে সহ্য হয় না বলেই বলে ফেলেছি। বলেছি তাও আদি সব শুনে নিয়েছি। উফ, আমাদের চোখে খারাপ হয়ে গেলাম। একটু হুঁশ নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু আমিও কি করব, যা প্ল্যান করেছি সবই চপাট হয়ে যাচ্ছে, তাই মেজাজটাই ঠিক থাকে না। নিজের মনে কথাগুলো বলে পায়চারি করতে থাকে সানিয়া। হঠাৎ তার ফোন বেজে উঠলে হাতে নিয়ে দেখলো তার বাবার কল। হ্যালো আব্বু। মামুনি, কেমন আছিস? আছি ভালো, তোমরা? ভালো। আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। তোর জন্য কিছু লাগবে? না। মন খারাপ? না আব্বু, আমি রাখছি এখন। আচ্ছা। বাবার কথা শুনে সানিয়ার মুখে যেন পৃথিবীর সব অন্ধকার এসে ভর করেছে। তার বাবা মাও চলে আসছে খুব তাড়াতাড়ি, তবে কি আর কিছুই করার নেই। কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে কাশেম আহমেদ বললেন, মা আমার মেয়েটা আমার নতুন মা এনেছিল, কিন্তু সে মা হয়ে উঠতে পারেনি। বড় দুঃখী মেয়ে। তোমার কাছে যদি সে একটুখানি সুখ পায়, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। মেয়ে রেখে দায়িত্ব তোমাকে তুলে দিয়ে নিশ্চিত থাকবো। কাশেম আহমেদের মুখে এমন কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আদি। তাকে মাথা ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করতেই অবাক হয়ে যান কাশেম আহমেদ। মৃদু হেসে কাশেম আহমেদের উদ্দেশ্যে আদি বলল, আমি আপনাকে নিরাশ করব না। পেছন থেকে এক গাল হাসি নিয়ে সালেহা চৌধুরী বললেন, আমরা আসার আগেই সব ঠিকঠাক করে ফেলেছে আমার গুণধর ছেলে। যাক, কষ্ট কমিয়ে দিল আমাদের। দেখি ভাই সাহেব, এবার বসুন, মিষ্টি মুখ করুন। জি। ঘড়িতে সময় সন্ধে 7টা। মেহেরিকা দাঁড়িয়ে আছে বারান্দায়। বাবা আর বোনকে এতদিন পর দেখে ইচ্ছে করছিল তাদের সাথে সময় কাটানোর জন্য, কিন্তু তার বাবা তাকে বাসায় নিয়ে যেতে নারাজ। কিন্তু কেন? রাজীবের ভয়ে নাকি সমাজের ভয়ে? আচ্ছা, মুনিয়া কি যেন বলছিল, রাজীব তার খোঁজ করছে। রাজীব যদি তার ভুল বুঝতে পারে, সে কি তাকে ক্ষমা করে দিবে? না। কি করে রাজীব তাকে ভুল না বুঝে থাকবে? এখন এই বাড়ির বউ বলে জানে সবাই। যেদিন সবাই জানতে পারবে কি হবে সেদিন? এতগুলো মানুষকে ঠকানোটা কি ঠিক হচ্ছে? আপন মনে এসব ভেবে মেহেরিকার চোখ বেয়ে পড়ছে অজস্র ধারায় অশ্রু। এই যে, ভেতরে আসো।
আদির ডাকে চোখ মুছে বারান্দা থেকে রুমে আসলো মেহেরিকা। প্রশ্নসূচক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বাবার মুনিয়া বের হওয়ার পরেই তুমি বের হয়েছো সেই বিকেলে। এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য মোবাইল ফোন আনতে গিয়েছিলাম। মোবাইল? আদি প্যাকেট থেকে একটা ফোন বের করে মেহেরিকার দিকে এগিয়ে দিয়ে বলল, মোবাইল। এখন তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে পারবে, আমার সাথে পারবে যখন আমি অফিসে থাকবো, না মানে কোনো দরকার হলে করবে আর কি। তারপর গান শুনতে পারবে, সেলফি তুলতে পারবে, মোট কথা গুতোগুতি করে সময় কাটাতে পারবে। মেহেরিকা মোবাইলটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। আমি সব ঠিকঠাক করে দিয়েছি, নতুন সিমও আছে। বাসার ফোন নম্বর মনে আছে? গুড, তাহলে প্রথম কলটা বাসায় দাও। আর হ্যাঁ, আমার নম্বরটা আমি সেভ করে দিয়েছি আদিয়াত দিয়ে। মেহেরিকা মোবাইল হাতে নিয়ে প্রথম ফোনটা দেয় আদিয়াতের নাম্বারে। আদির ফোন বেজে উঠলে পকেট থেকে বের করে দেখতে পায় মেহেরিকার নাম্বার। আগেই সে সেভ করে রেখেছিল। এখান থেকে এখানে কল দেওয়ার মানে কি বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকাতেই সেই ইশারায় বলে ফোনটা রিসিভ করার জন্য। আদি ফোন রিসিভ করতে মেহেরিকা বলে উঠল, প্রথম কলটা তোমাকে দেওয়া উচিত নয় কি, যেহেতু ফোনটা তুমিই উপহার দিয়েছো? মৃদু হেসে আদি বলল। হুম। মেহেরিকা বাবার নাম্বারটা ডায়াল করে এগিয়ে যায় বারান্দার দিকে।